স্পষ্ট? হ্যাঁ, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ। প্রবলেম হলে বলবেন, আমার নেটওয়ার্কটা আমি চেঞ্জ করব। ওকে, তো আজকে আমরা পড়বো শতকরা সেকেন্ড ক্লাস। না না, ভাইয়া কথা শুনতে পাচ্ছি না। আপনি কি মিউট হয়ে গেছেন নাকি? মিউট হয়ে গেছেন নাকি ভাইয়া? কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ আমি মিউট মিউট হয়েছে। করেছিলাম। আমাদের ফাঁকিবাজ আপু জয়েন করেনি, তাই না? আচ্ছা, সমস্যা নেই, আমরা শুরু করি। জয়েন করবেন। আমরা আজকে কি পড়বো ভাইয়া? শতকরা শেষ হয়নি তো? হ্যাঁ, আচ্ছা, আমার কথা কি আপনারা কন্টিনিউয়াস শুনতে পাচ্ছেন না মাঝে মাঝে আটকে যাচ্ছে? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, দেখা যাক। আমরা গত ক্লাসে একটা সূত্র লিখেছিলাম, কি যেন সূত্রটা ছিল? v equals to bp by 100, এটা একটা সূত্র ছিল। এটারই আরেকটা রূপ ছিল, ভাইয়ের ব্লাড প্রেশার 100। হ্যাঁ, বড় ভাইয়ের ব্লাড প্রেশার 100। আর একটা হচ্ছিল সেকেন্ড, এটারই সেকেন্ড লাইন ছিল যে বড় ভাই সবসময় উপরে থাকে, বি সমান সমান 100 ভি বাই পি। আবার এটারই আরেকটা রূপ ছিল এরকম, পি সমান সমান 100 ভি বাই বি। আচ্ছা, এখন আজকে আমরা এটা দিয়ে আমরা তিন ধরনের অঙ্ক করতে পেরেছিলাম, যে বি আর ভি এর মান দেওয়া থাকলে পি এর মান বের করা, বি আর পি এর মান দেওয়া থাকলে ভি এর মান বের করা, ভি আর পি এর মান দেওয়া থাকলে বি এর মান বের করা। এই অঙ্ক তিনটা টাইপ করেছিলাম। আজকে আমরা একটু ব্যতিক্রম টাইপের অঙ্ক করব। ধরেন আপনাকে যদি একটা বলা হয়, যেমন একটা অঙ্ক এসেছে বিসিএস এ, ধরেন দুইটা সংখ্যা বলা আছে যে আপনার, তানিম একটু মিউট করেন, তানিম মিউট করেন। আচ্ছা, যেমন ধরেন আপনাকে বলল যে আপনার চেয়ে আপনার ওয়াইফের বয়স 10% কম, তাহলে আপনার ওয়াইফের চেয়ে আপনার বয়স কত পার্সেন্ট বেশি? অথবা আবার বললো, আরেকটা আমাকে বললো আপনার বয়স আপনার ওয়াইফের চেয়ে 10% বেশি, তাহলে আপনার চেয়ে আপনার ওয়াইফের বয়স 10% কত পার্সেন্ট কম? আচ্ছা, আমি আপনাদেরকে ওই অঙ্কটা বাদ দিয়ে, ওটা বিসিএস এ আসছে এপ্রিলিতে, এটা বাদ দিয়ে আমি নর্মাল একটা অঙ্ক বলি, অন্য একটা সংখ্যা বলি। ধরেন আপনাকে যদি বলা হয় যে 100 এর চেয়ে যদি বলে 100 এর চেয়ে 80 কত পার্সেন্ট কম, আনসারটা কি হবে বলেন তো? 5% কম। 100 এর চেয়ে 80 কত পার্সেন্ট কম? 5% কেন হলো? 5 কোথায় পেলেন? 20 তো কম, মানে 100 চেয়ে 20 কম। এখন 20 কে পার্সেন্টেজে নিব আমরা। হ্যাঁ, 20 কে পার্সেন্টেজে কিভাবে নিতে পারেন?
100 minus 80 নিচে 100 রাইট, হুম 100 minus 80 2 হবে by 100, এই তো ইজি অঙ্ক, মানে 20 by 100 মানে 20%, 20% কম। কোনো প্রবলেম আছে কারো? নেই। তাহলে এই কত পার্সেন্ট কম বা বেশি বের করার সূত্রটা কি আমি একটু বলে দিই, তাহলে সুন্দর হবে। পার্সেন্ট কম বা বেশি, এটা বের করার সূত্র হচ্ছে ডিফারেন্স বাই বেস, ডি বাই বি, ইন্টু 100%। পার্থক্য বাই বেস, এটাকে ডাইরেক্ট লিখতে পারেন, পার্থক্য কত উপরে 20, বেস কত 100, ইন্টু 100%, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে এই 20 100 কাটা, আনসার হচ্ছে কি 20%। কলমটা একটু ডিস্টার্ব করছে, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে কালি। আচ্ছা, এখন আরেকটা অঙ্ক যদি বলি সেম টাইপের, যদি বলি যে 160 এর চেয়ে 200 কত পার্সেন্ট বেশি? আনসারটা কি হবে? একজন বলেন তো আনসারটা কি হবে? 25%। কত? উপরে হচ্ছে 40, নিচে কত, বেস কত বলেন, বেস কত? কোনটা বেস? 160 বেস নাকি 200 বেস বলেন? বড়টা না, যে এর চেয়ে যার চেয়ে রাইট, বড় বা যাকে ছোট করবে অন্তঃস্থটা তাকে খুঁজে বলবো পাবেন। হ্যাঁ, অন্তঃস্থটা খুঁজে পাবেন, যার চেয়ে বড়, মানে মূল সংখ্যাটা আমার 160, এই জন্য 160 হচ্ছে বেস, যার চেয়ে বড় সে হচ্ছে বেস। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এটা এ ব্যাপারে? যার চেয়ে বড় সে হচ্ছে বেস, তার মানে বেস হচ্ছে 160 ইন্টু 100%। এবার একটু কাটাকাটি করি আমরা, 4 দিয়ে 100 কে ভাগ দিলে 25, মানে কি 25%। কিন্তু যদি আপনি এখানে বেস 160 না দিয়ে 200 দিতেন, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যেত, অন্য একটা মান আসতো। আচ্ছা, তো এখন একটু আগে আমরা করেছিলাম যে 100 এর চেয়ে 80 20% কম। ঠিক একইভাবে এটার উল্টা কথাটা যদি আমি বলি, 80 এর চেয়ে 100 কত পার্সেন্ট বেশি? আনসারটা কি হবে? আনসারটা কি হবে, কত পার্সেন্ট বেশি হবে? 100 এর চেয়ে 100 ছিল 20% কম, 20% কম, তাহলে 80 এর চেয়ে 100 কত পার্সেন্ট বেশি হবে? বলেন, কি 20% মানে হবে? 160 মানে 20%ই হবে বেশি, না নাকি অন্য অন্য কিছু হবে? 160 পাইলেন কোথায়? 25% হবে তো। 25% হ্যাঁ, 25%, ডিফারেন্স বাই বেস, এখানে বেস কে, দিস ইজ 80। 80 হচ্ছে বেস, ডিফারেন্স হচ্ছে 20 আর বেস হচ্ছে 80, সূত্রের ইনটু 100%।
কাটাকাটি করি 4 25 মানে 25%। আচ্ছা দেখেন, তার মানে এটা হচ্ছে 25% বেশি। মানে 100 এর চেয়ে 80 20% কম হলেও 80-র চেয়ে আবার 100 25% বেশি। তার মানে দুই ক্ষেত্রে দুই রকম ঘটনা ঘটলো, দুইটা মান আসলো। কারণটা কি বলেন তো? একই তো সংখ্যা, 80 আর 100, তাহলে দুই রকম আনসার আসলো। কারণটা কি? বেস ভিন্ন। রাইট, বেস ভিন্ন হয়ে গেছে এই জন্য। তার মানে আমরা বুঝতে পারলেন এটাই, যে যখনই আমার একটা দুইটা সংখ্যার মধ্যে একটা একটার চেয়ে যত পার্সেন্ট বড়, ওইটা আরেকটার চেয়ে এত পার্সেন্ট কম হয় না, সমান পার্সেন্ট কম হয় না, একটু বেশি বা কম ডিফারেন্স হয়। এরকম সংখ্যাগুলোকে যদি বলি আমরা, যেমন ওই যে এই কথাটা ওই 160 আর 200-র ক্ষেত্রে প্রযোজ্য ছিল। 160-এর চেয়ে 200, 160-এর চেয়ে 200 কত পার্সেন্ট বড় ছিল? 25%। তাহলে 200-র চেয়ে উল্টাভাবে লিখি, 200-র চেয়ে 160 কত পার্সেন্ট কম হবে? 20%। 20%, রাইট। মানে যদি কোনো সংখ্যা, পৃথিবীর যে কোনো সংখ্যা একটা সংখ্যা আরেকটার চেয়ে 25% বড় হয়, তাহলে ছোট সংখ্যাটা বড় সংখ্যার চেয়ে 20% ছোট হবে। তার মানে এই 20 আর 25 সবসময় জোড়া বেঁধে থাকে। কথাটা কি বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পেরেছেন? এই উদাহরণটা এর ক্ষেত্রে প্রযোজ্য। এই উদাহরণটা আবার সবগুলো মানকে আমরা একটু একসাথে লিখি, লেখার চেষ্টা করি। একটা ছকে লিখি আমরা। আপনারা একটু জায়গা নিচে রেখে দিবেন বেশি। ধরেন দুইটা সংখ্যা এ আর বি, এটির চেয়ে বি 100 কত পার্সেন্ট বেশি? 25% বেশি। যদি 100 এর চেয়ে যদি বলা হয় 80 কত কম, কত পার্সেন্ট কম? 20% কম। কত বুঝতে পেরেছেন? পেরেছেন কিনা? আগের মানগুলো আবার লিখলাম। জি জি ভাইয়া বুঝতে পেরেছি। এরকম জোড়ায় জোড়ায় সবগুলা মান আমরা লিখি। আরেকটা মান লিখি, ধরেন যদি বলা হয় 100-র চেয়ে 125 কত পার্সেন্ট বেশি? 25% বেশি। কিভাবে না করে বলে দিলাম 25% বেশি কেন হইলো? কেন হলো 25% বলেন? কারণ বেজ 100, বেজ যখন 100 হবে তখন ডিফারেন্সটাই হচ্ছে পার্সেন্টেজ। যেমন দেখেন এই যে এখানে দেখেন, এখানে হ্যাঁ 100 তো কাটাই যাবে। হ্যাঁ, এই যে 100-র উদাহরণটা, এখানে ডিফারেন্স হচ্ছে 20, সুতরাং 20%ই আনসার, কারণ বেস ছিল 100। আবার এখানে বেস 100, এই জন্য ডিফারেন্সটাই হচ্ছে 125, 25 বড়, এই ডিফারেন্সটাই হচ্ছে সরাসরি পার্সেন্টেজ। আচ্ছা, কিন্তু যখন বেস 100 না থাকবে, এই কথাটাকে উল্টাই বলবো, তখন আমাকে হিসাব করতে হবে অন্যভাবে। যদি বলি 125-এর চেয়ে 125-এর চেয়ে 100 কত পার্সেন্ট কম? 25। না, 20%। 100-এর চেয়ে 125 উপরেরটা, 100-এর চেয়ে 125 ছিল 25% বেশি, কিন্তু 125-এর চেয়ে 100 কত পার্সেন্ট কম? 20%। 20%। 20%। কিভাবে বুঝলাম? অঙ্কটা না করে কিভাবে বলে দিলাম? ওই যে উপরে 20-র সাথে 20-এর জোড়া। রাইট, মানে 25 আর 20 দুইটা একটা জোড়া, একটা জোড়া। মানে কি, কোন সংখ্যা যদি একটার চেয়ে 25% বড় হয়,
তাহলে ওই সংখ্যাটা ওইটার চেয়ে 20% ছোট হবে। এটা হচ্ছে একটা জোড়া। এটা যেমন 80 100-র সাথে প্রযোজ্য, আবার 100 125-এর সাথে প্রযোজ্য, আবার 160 200-র ক্ষেত্রে প্রযোজ্য, আবার 320 400-র ক্ষেত্রে প্রযোজ্য। যে পৃথিবীর যে কোনো মান দিয়ে আপনি টেস্ট করেন এটা প্রযোজ্য হবে। আচ্ছা, এবার আরো কি, এই দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এই চারটা সংখ্যা আপনারা মনে রাখবেন, 80 100 125, এই তিনটা পূর্ণ সংখ্যা কনভার্সন হয়, কিন্তু অন্য সংখ্যাগুলো কনভার্সন হয় না। যেমন 120-এর ক্ষেত্রে দশমিক চলে আসবে। আমরা এখানে একটু খালি রাখেন, 2-3টা রো খালি রাখেন, আমরা একটু ম্যাথ প্র্যাকটিস করে আসি, রাফ করে আসি। যদি বলা হয় একশো এর চেয়ে 120 কত পার্সেন্ট বেশি? বলেন, মুখস্থ বলেন। করতে হচ্ছে কেন? ডাইরেক্ট বলেন 20%, কনফিডেন্টলি বলেন, কারণ কি ভাইয়া বলেন? আপনার কথা এখন আটকে আটকে আসতেছে, বুঝতে পেরেছি। মানে নেট আমার এখানে কিনা আমি জানি না, আমি একটু পরে শুনতে পাচ্ছি। না সব খান, আমিও শুনতে পাচ্ছি এরকম আটকে আসছে। আচ্ছা, আমি নেট চেঞ্জ করতেছি, 1 মিনিট। এবার আশা করি শুনতে পাবেন। এবার মোবাইলে নেট দিয়েছি, বলেন তো এবার শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, ভাইয়া। এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? বলছি যে 100-এর চেয়ে 120 কত পার্সেন্ট বেশি, এটা না করে বলে দেওয়া যায় কেন? কারণ বেজ 100, এই জন্য সরাসরি ডিফারেন্সটাই পার্সেন্টেজ, কোনো প্রবলেম নাই এটা বুঝতে। এখন যদি বলা হয় 120-এর চেয়ে 100 কত পার্সেন্ট কম, কি বলবেন? আনসারটা বলেন তো। করে দেখতে হবে, তাই না? করে ক্যালকুলেশন করে বলতে হবে। বলি, সূত্র 16.67। হ্যাঁ রাইট, ডিফারেন্স বাই বেস। ডিফারেন্স কত? 20, বেস কত? 120, ইন্টু সূত্রের 100%। কাটাকাটি করি, 20 দিয়ে 120 কাটলে 6, 6 100/6, 6 দিয়ে 100-কে ভাগ করলে কি থাকে? 16.66 এরকম কিছু থাকে। রাইট, 6 একে 6 রইল হচ্ছে 4, নামালাম 0 40, 6 6 36, রইল 4, দশমিক দিয়ে দিলাম 0, আবার 6 6 6 36, আবার 4 দিলাম 0, এবার বারবার 6 6 6 আসতেই থাকবে, ঠিক আছে? তো এটাকে আমরা এভাবে 6 6 না লিখে 15 লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি 16 সমস্ত, কি বলেন, 10/6 নাকি 6/4, মানে 3/2 এভাবে লিখতে পারি, 16 সমস্ত 3/2। ক্লিয়ার? তাহলে এখন আমরা উপরের ছকটা ফিল আপ করি। উপরের ছকটা আমরা এখন ফিল আপ করি। উপরের ছকটাতে কি আসবে বলেন তো? 100 আর 120-এর মধ্যে যদি আমরা জোড়া করি, হ্যাঁ, যদি বলি 100-র চেয়ে 120 কত পার্সেন্ট বড়? 20% বড়। তাহলে 120-এর চেয়ে 100 কত পার্সেন্ট কম? 16 সমস্ত 3/2% কম। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? নেই? প্রশ্ন নেই? না থাকলে ভালো। আচ্ছা, দেখি আমরা আরো কোনো জোড়া খুঁজে পাই কিনা। যদি 100 আর 110 এবং 90 এবং 100 এই দুটোর মধ্যে জোড়া খুঁজি, পাওয়া যাবে না? এরকম আরো কিছু জোড়া, হ্যাঁ পাওয়া যাবে, খুঁজি।
বলেন আপনাকে বললো যে 100 এর চেয়ে 110 কত পার্সেন্ট বড় বলেন তো অঙ্ক না করে? 10% ভাইয়া। হ্যাঁ 10, ডাইরেক্ট 10%। লাল কালিগুলো ইগনোর করেন, সবুজ কালি লিখছি এখন। আচ্ছা ডাইরেক্ট 10% বড়। কিন্তু যদি বলা হয় 110-এর চেয়ে 100 কত পার্সেন্ট কম, এখন আনসারটা কি হবে? 9 পয়েন্ট সামথিং। 9 সমস্ত হ্যাঁ করি ভাগ করি, আমরা ভাগ করি। ডিফারেন্স হচ্ছে 10, বেস কত 110 ইন্টু 100%, শূন্য শূন্য কাটা, 11 দিয়ে 100-কে ভাগ, যা আসে তাই আনসার। 9 11 99, রইল কত 1, মানে 9 সমস্ত 11 ভাগের 1। এটা 9.9 সমস্ত 11 ভাগের 1% ছোট। এটা হচ্ছে 100 এবং 110-এর মধ্যে সম্পর্ক। আচ্ছা আবার লেখা বুঝতে সমস্যা হচ্ছে, কালার ঝামেলা করতেছে, হলুদ কালার নেই। আবার যদি আপনাকে বলা হয় একশো এর চেয়ে 90 কত পার্সেন্ট কম? 100 এর চেয়ে 90 কত পার্সেন্ট কম? 10%। ডাইরেক্ট 10%। 10%। কেন? বেজ 100। কিন্তু যদি বলা হয় 90-র চেয়ে 100 কত পার্সেন্ট বড়, এটা কি করবেন? তখন আমার ভাগ করে দেখতে হবে, তাই না? 10 হচ্ছে ডিফারেন্স, বেস কত 90 ইন্টু 100%। 0 দিয়ে 0-কে কাটলাম, 9 দিয়ে 100-কে ভাগ, 9 দিয়ে যদি 100-কে ভাগ করি, 9 একে 9, রইল 1, দিলাম 0, দিলাম আবার 9 একে 9, রইলাম 1, দশমিক দিলাম, দিলে 0, এভাবে 11.1111 আজীবন আসতেই থাকবে। মানে আমরা এটাকে বলতে পারি 11 সমস্ত 9 ভাগের 1। 11 সমস্ত 9 ভাগের 1, এটা আমরা বলতে পারি। অর্থাৎ এখানে যেটা ছকে লিখছিলাম, ছকে লিখতে পারি এইভাবে যে 100-র চেয়ে 90 10% কম, কথা সত্য। কিন্তু 90-র চেয়ে 100 11 সমস্ত, পয়েন্ট না দিয়ে আমরা সমস্ত দিয়ে লিখি, 11 সমস্ত 9 ভাগের 1% বেশি। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, আর এই দুটো দেখেন, 9 সমস্ত 11 ভাগের 1 আর 11 সমস্ত 9 ভাগের 1, মান দুইটা কি একদম একই রকম দেখতে, তাই না? খালি ইন্টারচেঞ্জ। কিন্তু ডিফারেন্স কি? এখানে 11টা হচ্ছে বড়, 10-এর চেয়ে বড়, আর এখানে 9 সমস্তটা হচ্ছে 10-এর চেয়ে ছোট। বলেন তো একটাতে বড় একটাতে ছোট হইলো, কারণটা কি? বেজের জন্য। ভাইয়া মানের তারতম্য, তখন তো আমরা মানের 100। তারতম্য না, বেজের তারতম্য। দেখেন এই উপরেরটাতে এইখানে 110 যখন বেস ছিল, সে ছিল 100-র চেয়ে বড়। অঙ্কটা জাস্ট একটা অনুপাতের অঙ্ক, ঠিক আছে? 110:100 ইকুয়ালস টু কি হবে? 10:9, 9 সমস্ত 10 ভাগের 1। এটা হচ্ছে একটা অনুপাত। আমি এটাকে একটু আবার অনুপাত দিয়ে লেখাই। এই যে এই ভগ্নাংশটা যে হলো, এটা হচ্ছে কিরকম জানেন? আমরা যদি বলি এই যে এটার ক্ষেত্রে, এই দ্বিতীয়টার ক্ষেত্রে, এখানে লিখি আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে যদি বলি 110:100, এই অনুপাতটা যা, এটা হবে কি জানেন? ডিফারেন্স ইস টু পার্সেন্টেজ, 10:9 সমস্ত 11 ভাগের 1, এরকম হচ্ছে মানটা। তো এখানে যেহেতু বেজের মানটা বড় 100-র চেয়ে, তাহলে ডিফারেন্সটাও হবে কি, এটা হচ্ছে বড়। আবার যদি 90 দিয়ে করতাম,
90:100 সমান সমান কি হবে? 10 তো ডিফারেন্সকে চেঞ্জ করা যাবে না। 10:2। এখন দেখেন প্রথম অনুপাতের প্রথম অংশের চেয়ে দ্বিতীয় অংশ বড়, তাহলে এখানে অনুপাতের প্রথম অংশের চেয়ে দ্বিতীয় অংশ বড় হবে, এটা হবে 11 সমস্ত সামথিং। এভাবে আপনারা মনে রাখতে পারেন, মানে বেস যখন 100-র চেয়ে বড় তখন ডিফারেন্সের পার্সেন্টেজ হবে 10-এর কম, আবার বেস যখন 100-র চেয়ে কম তখন ডিফারেন্সের পার্সেন্টেজ হবে 100-র চেয়ে বড়। এই হচ্ছে আমার ডিফারেন্স, এই পার্থক্য আমরা খুঁজে পেলাম। আচ্ছা, এইটা এতগুলা করানোর কারণ কি? ছকটা আপনারা মুখস্থ করে ফেলেন, এর বাইরে অঙ্ক আসবে না। এই বড় ছোটের অঙ্ক এর বাইরে আসবে না। এই ছক দিয়ে আপনারা অনেকগুলো অঙ্ক করতে পারবেন। যেমন আমি কিছু অঙ্ক করাই, বিসিএস এর অঙ্ক করাই। এটা দিয়ে 2 টাইপের অঙ্ক আসে। এই টাইপের মধ্যে বড় ছোট, এটা কিন্তু টাইপ 2, শতকরা টাইপ 2 এটা, ঠিক আছে। টাইপ 2 এর মধ্যে আবার 2টা টাইপ আছে ডাকের মধ্যে। কি? একটা হচ্ছে সরাসরি বড় ছোট, বড় ছোট, আর খ হচ্ছে কি মূল্য বৃদ্ধি। মূল্য হ্রাস বা বৃদ্ধি পেলে, মূল্য হ্রাস বা বৃদ্ধির সাথে, মূল্য হ্রাস বা বৃদ্ধির সাথে ব্যবহার বৃদ্ধি বা হ্রাস এর সম্পর্ক বের করতে বলে। 10% মূল্য বৃদ্ধি পারলে ব্যবহার কত পার্সেন্ট কমাইতে হবে। এক কোচিং এ ক্লাস করেছিলাম বিসিএস এর জন্য, তিনি এটাকে কি উচ্চারণ করছিলেন জানেন? হ্রাস। আমি বলি উনি আমাদের ক্লাস নিতে এসেছেন, এই জন্য তো উনি বিসিএস ক্লাস পাস করতে পারেন না বলেই তো উনি কোচিং এ ক্লাস নেন। বিসিএস পাস করলে উনি কোচিং এ চাকরি করতেন না। মূল্য হ্রাস পেয়েছে কত পার্সেন্ট? আচ্ছা, এই টাইপের 2টা অঙ্ক আমরা করি। ক নাম্বার অঙ্কটা করি। ওই যে শুরুতে আজকে যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে অমুক সাহেবের স্ত্রী অমুক সাহেবের চেয়ে এত পার্সেন্ট কম হলে অমুকের বয়স তার স্ত্রীর চেয়ে কত পার্সেন্ট বেশি, ওই অঙ্কটা হচ্ছে এই টাইপের। 1 মিনিট, অঙ্কটা আমি একটু খুঁজে বের করি। না, এটা বিসিএস আসে নাই, এটা হচ্ছে একটা ইয়াতে, একটা অন্য একটা পরীক্ষা আসছে, জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো, উপসহকারী পরিচালক। লেখেন আপনারা জনশক্তি। জনশক্তি ব্যুরোতে এই অঙ্কটা এসেছে। কি বলেছে? বলেছে এক লোক তার স্ত্রীর বয়সের চেয়ে 10% বড়। এক লোক স্ত্রীর চেয়ে 10% বড়। প্রশ্ন করেছে স্ত্রী তার চেয়ে কত পার্সেন্ট ছোট। আনসারটা কি হবে বলুন তো? আনসার 2টা হইতে পারে, একটা হচ্ছে 9 সমস্ত 11 ভাগের 1, আর না হয় 11 সমস্ত 9 ভাগের 1। এটুক তো বুঝতে পারছি আমরা উপরের ছক থেকে। আচ্ছা, এখন এই 2টার মধ্যে কোনটা ঠিক হবে এটা বলে দিই। কি বলেছিলাম? কোনো কিছু যদি কোনো কিছুর যে 10% বড় হয়
তাহলে সে হবে তার চেয়ে 9 দশমস্ত সামথিং ভাগের ছোট। আবার কোন সংখ্যা যদি কোন সংখ্যার চেয়ে 10% ছোট হয়, তাহলে সে হবে তার চেয়ে 11 সমস্ত 9 ভাগের 1% বড়। তাহলে এখানে যেহেতু 10% বড় বলেছে, তাহলে আনসারটা হবে 9 সমস্ত এত ভাগের ছোট। আচ্ছা, আমরা একটু করে দেখাই অঙ্কটা। আমাকে এখানে ধরতে হবে, ধরি কোন একটা ধরতে হবে, হয় হাজবেন্ডের বয়স ধরতে হবে, নয় ওয়াইফের বয়স ধরতে হবে। কার বয়স 100 ধরবো বলেন তো? বলেন কার বয়সটা ধরবো? ধরি কারটা ধরবো বলেন? ভাইয়া স্ত্রীরটা ধরি, যেহেতু স্ত্রীর চাইছে 100 নিচে থাকলে হ্যাঁ, ধরতে হবে। স্ত্রীটা ধরতে হবে। কেন বলেন তো? স্ত্রীকে বেস বানাইতে হবে। স্ত্রীর বয়স, স্ত্রীর স্ত্রীকে যদি আমি 100 ধরি, তাহলে চোখ বন্ধ করে বলতে পারবো হাজবেন্ডের বয়স 110। কিন্তু হাজবেন্ডের বয়স যদি 100 ধরি, হাজবেন্ডের বয়স যদি 100 ধরি, তাহলে স্ত্রীর বয়স কিন্তু 10% বিয়োগ করতে পারবো না। কত হবে সেটা জানি না, এটা করে বের করতে হবে। এই জন্য আমরা ধরি স্ত্রীর বয়স 100। স্ত্রীর বয়স কত? 100 বছর। তাহলে স্বামীর বয়স কত? বলেন। 110। 110 লোক 10% বড়, ডাইরেক্ট 110 যোগ হবে, 110 বছর। এখন আবার বলেছে কি, স্ত্রী তার চেয়ে কত পার্সেন্ট ছোট। এই লাইনটা যখন আমি বের করব, এখানে আমার বেস ছিল, উপরের অংশটাতে আমার বেস ছিল স্ত্রী, এটা ছিল আমার বেস, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যারিয়েবল। কিন্তু দ্বিতীয় অংশে কি চেয়েছে? দ্বিতীয় অংশে বেসকে, দ্বিতীয় বংশ বলেছে তার চেয়ে, তাকে, যার সাথে অন্তঃস্থ সে বেস, এই তা হচ্ছে বেস, তাকে, তাটা হচ্ছে স্বামী। স্বামী বেস। বুঝতে পেরেছেন? স্বামীটা হচ্ছে এখানে বেস। তাহলে কত পার্সেন্ট বড় বা ছোট? আমরা সূত্রটা লিখি। পার্সেন্ট বড় ছোট ইকুয়াল টু কি? পার্সেন্ট ডি ইকুয়াল টু ডি বাই বেস ইন্টু 100%। তো ডিফারেন্স কে কত? ডিফারেন্স কত বলেন তো? হ্যাঁ, বুঝি নাই, বয়সের ডিফারেন্স কত? 9 সমস্ত 11 ভাগের না, বয়সের ডিফারেন্স কত? 10 পার্সেন্টেজ ডিফারেন্স বলে নাকি? 10 ডাইরেক্ট বয়সের ডিফারেন্স কিন্তু 10ই থাকবে, এখনো 10 তখনও 10। স্ত্রীর চেয়ে স্বামী 10 বছরের তখনও বড়, 10। তার মানে স্বামীর চেয়ে স্ত্রী 10 বছরের ছোট। ডিফারেন্স কিন্তু সমান 10 বছর, কিন্তু পার্সেন্টেজ ভিন্ন হয়ে যাবে। আচ্ছা, আর এখানে বেস কে স্বামী, স্বামীর চেয়ে ছোট কত জানতে 110 চেয়েছে, জন্য স্বামী, তাহলে স্বামীর বয়সটা হবে বেস 110 ইন্টু 100%। ওকে, এখন আমরা কাটাকাটি করি। 11 দিয়ে ভাগ কাকে? 100 কে। এটা হচ্ছে আমার আনসার। 11 একে 11, না 11 একে 11 হয় না, 9 11 99 থাকে 1, মানে 11 9 সমস্ত 11 ভাগের 1। এটা হচ্ছে আমার এখন আনসার। বলেন কার কোন প্রশ্ন আছে? নো কোশ্চেন। তার মানে এটা হচ্ছে আমার আনসার। অর্থাৎ একটা লোক তার স্ত্রীর চেয়ে 10% বড় হইলে স্ত্রী তার চেয়ে 9 সমস্ত 11 ভাগের 1% ছোট। আচ্ছা, যদি বলতো একটা লোক তার স্ত্রীর চেয়ে 25% বড়, তাহলে স্ত্রী তার চেয়ে কত পার্সেন্ট ছোট হইতো? 20%। হ্যাঁ, 20% ছোট হইতো। কারণ কি, বড় 25 আর নিচের ছোট 20 সমান, কিন্তু বড় 20 ছোটর কত সমান? 16 সমস্ত 3 ভাগের 2 এর সমান।
বড় 25 আর ছোট 20 সমান, কিন্তু বড় 20 ছোটর 16 সমস্ত 2/1 সমান। বড়র 10 আর ছোটর 9 সমস্ত 11/1 সমান। আবার ছোটর 10 বড়র 11 সমস্ত 9/1 সমান। আচ্ছা, এখন আমরা এই টাইপেরই খ নাম্বার অঙ্কটা করাই, এই 2 এর খ টাইপের অঙ্ক করাই, টাইপ 2 এর খ। এটা কোনটা? দুইয়ের খ, এটা কোনটা? মূল্য বৃদ্ধি বা হ্রাস সংক্রান্ত। ধরেন আপনি এক মাসে 30 কেজি চাল খান। এখন 30 কেজি চাল লাগে মনে করেন আপনার ফ্যামিলিতে মাসে। এখন হঠাৎ করে চাউলের দাম 10% বা 20% বেড়ে গেছে। 20% না, 30 কেজি না, আমি একটু সংখ্যাটা চেঞ্জ করি। মনে করেন আপনার মাসে চাউল লাগে 40 কেজি। 40 কেজি চাল লাগে। এখন চাউলের দাম 25% বেড়ে গেছে। মানে 40 কেজি চাউলের মূল্য যদি আগে ছিল মনে করেন যে 3000 টাকা, 3000 টাকা, এখন এটা বের হবে কত? 25%, প্লাস 25%। এটা হচ্ছে প্লাস 25%। যত আসে তত, 3000 টাকার 4/1 কত হয়? 750 টাকা হবে। ধরেন 3750 টাকা। 3750 টাকা, অর্থাৎ আগে আপনার 3000 টাকায় মাস চলে যেত, এখন আপনার লাগে কত? 3750 টাকার চাউল লাগে। কথা কি বুঝতে পেরেছেন নাকি পারেননি? পেরেছি ভাইয়া, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন, ভালো কথা। এখন আপনাকে প্রশ্ন করেছে যে চাউলের ব্যবহার কত পার্সেন্ট কমালে, চাউল কত পার্সেন্ট কম খেলে আপনার চাউল বাবদ খরচ বেশি লাগবে না মাসে? কত কেজি কম খাইলে, কত পার্সেন্ট কম খাইলে? বলেন তো আনসারটা কি হবে? 40 কেজি চেয়ে কম খাইতে হবে এখন, তাই নয় কি? 40 কেজি চেয়ে কম খাইতে হবে না? হবে কি হবে না? হ্যাঁ ভাইয়া, কম। আচ্ছা, কত পার্সেন্ট কম খাইতে হবে? 20%। কিভাবে বললাম 20%? 25% খেতাম, তো এটার জোর তো 20%, সেই হিসাবে। রাইট, মানে আগের যে পরিমাণ খাইতাম সেই পরিমাণের বর্তমান মূল্য হচ্ছে 3750। এখন আমার খরচটাকে কমায় আনতে হবে, যত পার্সেন্ট আমি চাউল খাবো তত পার্সেন্ট কম। 3750 টাকার খরচের যেই চাল পাওয়া যায় তাকে আমরা খরচ কমায় আনবো কততে? কম খায়া। কত পার্সেন্ট কম এটা বলেন তো? এটা হচ্ছে 25 এর কাপল। 25% বেশি হইলে কমের কাপলটা কত? 25 এর কাপলটা কি? 20%। 20%। এই জন্য আমরা এখন 20% কম খাবো। মানে 40 কেজি চালের জায়গায় এখন আমরা 5/1 মানে 32 কেজি চাল খাবো। 32 কেজি চাল খাইলে আমার এখন এই 3000 টাকা স্টেবল বজায় থাকবে। কিন্তু ভাইয়া, বাস্তব জীবনে কি এটা কখনো সম্ভব যে চালের দাম বাড়লে চাল খাওয়া কমাই দেব, কম খাবো, ভাত কম খাবো? এটা কি সম্ভব? অর্থনীতি বলে এটা সম্ভব। অর্থনীতির ভাষায় মূল্য দ্রব্যকে অনেক ভাগে ভাগ করা যায়, তবে প্রয়োজনীয়তার দিক থেকে দ্রব্যকে অর্থনীতিতে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এসেনশিয়াল গুডস আর একটা হচ্ছে লাক্সারি গুডস। এসেনশিয়াল গুডস এর ক্ষেত্রে এই মূল্য বৃদ্ধি হ্রাসের সাথে সম্পর্ক নাই, কিন্তু লাক্সারি গুডস এর সাথে মূল্য বৃদ্ধি বা হ্রাসের সম্পর্ক আছে। ধরেন লাক্সারি গুড বলতে কি বোঝাচ্ছি? যেটা আপনার একদম নিত্য প্রয়োজনীয় না। মনে করেন আপনি খুব বিলাসবহুল যেগুলো। বিলাসবহুল যেগুলো, আপনি ধরেন মাসে শেভ করেন সপ্তাহে একবার কইরা, মানে মাসে 4 বার শেভ করতেন। এখন
ইয়ার কারণে, করোনার কারণে সেলুন বন্ধ, সেলুন ওরা ফাঁকে ফুঁকে খুলে 50 টাকা 30 টাকা শেভ এখন সে 70 টাকা করে রাখে। আপনি কি মাসে 4 বার শেভ করবেন নাকি একবার 2 বার কমাই দিবেন? কমাই দিবেন না? ভাইয়া করোনা যখন ফার্স্ট আসলো তখন মেবি চুল দাড়ি সব কাটাইছি 4-5 মাস পরে যায়া, মানে করোনার ভয়ে তো চাইতামই না, কারোর কাছেই চাইতাম না ভাইয়া, একদম প্রায় 5-6 মাস পরে যে চুল কাটাইছি। আচ্ছা, 1 ঘন্টা হয়ে গেছে আমাদের ক্লাসে, এখন আমরা রেস্ট নিই, একটা জোকস বলি। আপনার কি লেজ কাটা শিয়ালের গল্প শুনেছেন? হ্যাঁ ভাইয়া, যখন রিয়ারেঞ্জ করেছি তখন তো ওই যে তখন হ্যাঁ, লেস কাটা শিয়ালের গল্প লেজ কাটা করছি। শিয়ালের গল্পটা বলেছি। শিয়াল গল্পটা জানি কেমন ছিল, শর্ট করে বলেন তো এক বাক্যে। ভাইয়া ফান্দে পড়েও লেস কেটে গেছিল। পরে পরে জঙ্গলে এসে সবাই উপদেশ দেয় যে কি এই দেখো লেস কেটে আমি এখন অনেক দিক দিয়েই মানে ফ্লেক্সিবল বোধ করতেছি, কোথাও আটকা পড়ি না, আমার সুবিধা হয়, এরকম টাইপের কিছু ভাইয়া। হ্যাঁ, শুধু তাই না, সে বলছে দেখো কত সুন্দর দেখা যায়, আমাকে কত স্মার্ট দেখা যায়, একটা বাড়তি জিনিস রাইখে কি লাভ হ্যাঁ, ছিল, বুঝে ফেললাম। আচ্ছা, এই লেজ তো আমাদের কোনো কাজে আসে না, সবাইকেই কাটার জন্য উপদেশ দিচ্ছে। সবাই কাটছে। এখন ওই যে সাধারণত মাথা নেড়া করা একটা লজ্জাজনক বিষয়, অপরাধ টাইপের। যারা মাথা নেড়া করে তারা এক প্রকার মারাত্মক অপরাধ বোধে ভোগে, এবং এটা আমি ছোটবেলায় মারাত্মক ভাবে ফেস করেছি। আমার আম্মার যে কি সমস্যা ছিল আমি ঠিক জানি না, এখন মনে পড়ে যে আমার ধরে ধরে নেড়া করে দিত। মনে হয় যে ক্লাস 5 পর্যন্ত আমি, ক্লাস 5 না 6-7 পর্যন্ত আমি ঘাওড়া হওয়ার আগ পর্যন্ত, মানে ছেলেরা সাধারণত ঘাওড়া হয়ে যায় 7-8 উঠলে, মানে ছেলেরা 7-8 ওঠার সাথে সাথে হরমোনাল চেঞ্জ হয়, ছেলেরা মনে করে আমি বড় হয়ে গেছি, দাড়ি মুছ উঠতে থাকে, ছেলেদের মাসুল শক্ত হতে থাকে, ছেলেরা ঘাওড়া হইতে থাকে, মনে করে আমি তখন বেড়া হয়ে গেছি। কথা কম। আমরা যখন 6-7 পড়তাম তখন কইতাম এরা পিডামু, বন্ধুরা মিলা স্কুল থেকে আসার সময়। তো বিষয় হচ্ছে আহ, বিষয় হচ্ছে 6-7 ওঠার আগ পর্যন্ত আম্মা আমার ধরে ধরে মাইরা মাইরা চুল কেটে ফেলতো। আমি তো বলতাম না, কাটতাম না, আমার বন্ধুরা ইয়ে করে খেপায় আমাকে, মাথা ছেলা টিন টিন কালকে তোমার বিয়ার দিন, এটা ছিল আমাদের খেপানোর গল্প। মাথা ছেলা টিন টিন কালকে তোমার বিয়ার দিন, বিয়ার দিন কালকে বিয়া আমার, আমি বিয়া করব, এমনিতে চুল কাটছি এক লজ্জা, তার মধ্যে আবার বিয়া করাই দিবে আমাকে কালকে, এটা আরো বড় লজ্জা। আমি চুল কোনোভাবেই কাটবো না, না একদম মায়ের ধরে বিয়া, চুল কাটতেই হবে, গরমের দিন ভূতের মতো চুল নিয়ে ঘুরোস, মাথা ঠান্ডা লাগবে। 8-9 উঠছি পরে আম্মা আমার সাথে ঝগড়া করে পারতো না, আমি বড় হয়ে গেছি, তখন চুল কাটার কথা কইলে দৌড় দিয়ে করতে বাইরে গেছি, চুল কাটবই না আমি। তো কিন্তু যখন করোনা আসলো প্রথম দিকে, তখন আমি পিরোজপুর 2020-এর মার্চ এপ্রিলের দিকে, 1-1.5 মাস করোনা লকডাউন যাওয়ার পরে দেখি সবাই চুল মানে কেটে ফেলতেছে। এমনি গরম, এপ্রিল মের কথা, তখন গরম লাগে প্রচুর, সবাই দেখি ন্যাড়া করে ফেলতেছে, এবং ন্যাড়া করে এখন তো বাইরে যেতে একটু শরম টরম লাগে, পোলাপান তো লকডাউন মানে না, বাইরে যাই। তখন তারা ফেসবুকে ছবি দেওয়া শুরু করছে, করোনার জন্য সেলুন বন্ধ, তাই আমি লকডাউন চুল মাথা ন্যাড়া করে ফেললাম। সবাই দেখি ন্যাড়া করতেছে ন্যাড়া করতেছে। তো আমি চিন্তা করলাম, আমি জবে জয়েন করার পরে, জবে জয়েন কি আমার মনে হয় 2013-12-13 পরে বোধহয়, মানে ভার্সিটি তোলার পরে চুল কাটি নাই, 2009-এর পরে বোধহয় আর মাথা একদম ছিলা করি নাই, পুরো বেল মাথা করি নাই। তো ভাবলাম এবার একটু মাথা বেল মাথা করি, বেল মাথা করলে নাকি শুনলাম যে চুল পড়া বন্ধ হয়, আবার ব্রনটন থাকলে, গোটাকাটি থাকলে ভালো হয়ে যায়, আমার মাথায় অনেক গোটা ছিল। তো ভাবলাম এবার যেহেতু সবাই এখন যেহেতু চুল কাটাটাই স্টাইল হয়ে দাঁড়াচ্ছে, মানে সব ছেলেরা চুল কাটতেছে আর ফেসবুকে দিতেছে যে আমি রোনাল্ডো হয়ে গেলাম, বা আমি নেইমার হয়ে গেলাম, সরি নেইমার না, হ্যাঁ রোনালদো হয়ে গেলাম, চুল কেটে রোনালদো স্টাইল, ক্রিস্টিয়ানো রোনালদো না, ব্রাজিলের রোনালদো স্টাইল। জি ভাইয়া, নাম নাই। হ্যাঁ, সেই সুযোগটা আমিও কাজে লাগালাম, পরে আমিও আহ, চুল কেটে ফেলেছিলাম, এবং আমিও সগৌরবে ফেসবুকে দিয়েছিলাম। আমি বলেছিলাম, ফেসবুকে লিখে ক্যাপশন দিয়েছিলাম যে এমনি সেলফি দিয়ে এরকম মাথার মাথার একদম উপর থেকে ছবি দিয়ে সেলফি দিয়েছিলাম, বলেছিলাম লজ্জার কিছু নেই, মাথার চুলের নিচে সবারই যে একটা মাথা আছে এটা সবাই জানে, এটা লিখে ফেসবুকে পড়তেছিলাম। আমাদের ডাইরেক্টর স্যারটা দেখছিল, মানে আমার বস, উনি বলতেছে উনি হাহারি এক দিছে। এমনিতে উনি আমার পোস্টে মাঝে মাঝে, আমার লাইন ছাড়া পোস্ট গুলাতে কমেন্ট করে, মাঝে মাঝে ফোন দেয়, না এই ভাই, ক্যাপশনটা কিন্তু জোশ ছিল। আচ্ছা। উনি মাঝে মাঝে আমাকে ইয়া করে, ফোন দিয়ে সতর্ক করে, স্যার খুব ভালো, আমাকে খুব স্নেহ করেন, এই জন্য আমার ভালো চান, স্যারের বাড়িও বৃহত্তর ময়মনসিংহে, নাম বলতেছি না। তো উনি প্রায় আমাকে ফোন দেয়, তুমি যে লেখছো, তুমি জানো এটা যে সরকারের আইনের বিরুদ্ধে গেছে, বা সরকারের পালসের বিরুদ্ধে গেছে, সাবধান, আলটিমেটলি কিন্তু তোমার প্রবলেম হবে।
তো মাঝে মাঝে আমি পোস্ট ডিলিট করে দিই স্যারের কথা। কিন্তু ভাবছিলাম যে ওই পোস্টে কি স্যার দেখবে নাকি দেখবে না কি করে। পরে দেখলাম স্যার একটা হাহারি দিয়েছে, কি জানি একটা কমেন্ট করছিল, যার মানে ফানি কমেন্ট করছিল, উনি এটা মানে আপত্তি করে নাই আর কি। তাই বিষয় হচ্ছে এটা। আচ্ছা, অনেক ভালো জোক। ভাইয়া আপনার বেবি মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছিল না, ওর সাথে মিলতেছিল আপনি। বাচ্চাদের তো সবসময় নাড়িয়ে করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো তখন এটা বুঝে না, ওর বয়স তো ছিল বোধহয় 1 বছর। ভাইয়া আপনার ছবিটা কি এখনো প্রোফাইলে আছে, মানে আপনার ওয়ালে আছে? আছে আছে, পোস্ট ডিলিট করার কথা না। দেখে আসবো নে, ব্যাকগ্রাউন্ড ফটোগুলা খুঁজে আসেন, দেখে আসবো আর দেখে একটা হাহা দিয়ে আসবো। একটা কমেন্ট করে আসেন, আবার সবাই সবাই কমেন্ট করা শুরু করবে। ওকে ভাই, আবার সামনে নিয়ে আসবো। এখন আজকে ক্লাস শেষে হাহা দিব আর একটা কমেন্ট করবো। ওকে ওকে, ঠিক আছে, কমেন্ট করবেন। আমাদের কদম আলী স্যারের বেল মাথা খুব সুন্দর লাগতেছে, নামের সাথে মাথার মিল আছে। আচ্ছা যাই হোক, আমরা এবার একটু টেস্ট করি। আমি যে কথাটা বললাম যে 25% চালের দাম বাড়লে আমার 20% কম খাইলে চলবে, এই কথাটা একটু আমরা বাস্তবে প্রমাণ করতে চাই, আসলে ঠিক হলো নাকি আমি উল্টা বললাম। ঠিক আছে, আচ্ছা কি করতে হবে বলেন তো। আমার চাউলের দাম যখন 40 কেজির দাম ছিল 3000 টাকা, তখন 1 কেজির দাম কত ছিল বলেন তো। জানি না অবাস্তব মান হয়েছে কিনা। না, বাস্তবই আছে, 4 দিয়ে 3 ছকে কাটলে হয় 75 টাকা। আগে চাউলের 1 কেজি চালের দাম ছিল 75 টাকা। আচ্ছা, মোট খরচ কত ছিল? 3000 টাকা। আচ্ছা, এখন আমি বলেছি চাউলের দাম কত বাড়ছে? 25% বাড়ছে। তাহলে 25% বৃদ্ধিতে 75 টাকার সাথে 25% বাড়লে কত হয় দাম বলেন তো। 75-এর 4 ভাগের 1 ভাগ কত হয়? 75 প্লাস 25% কত হয়? 4 বিশং 80, 4 19-এ 76, 4 18 72, 18.75 টাকা বেড়েছে চাউলের দাম। 18.25% মানে কত? 18.75। 75। হ্যাঁ, 18.75 টাকা 1 কেজিতে বেড়েছে, 75% মানে এটা। তার মানে বর্তমান চাউলের মূল্য কত? 75 প্লাস 18.75 মানে কত? 93 সামথিং, 93। 93.75 টাকা হচ্ছে এখন আমার 1 কেজির দাম। আগে দাম ছিল 75 টাকা, এখন বেড়ে হয়েছে 25% বেড়ে হয়েছে কি 93 টাকা এখন চাউলের দাম 1 কেজি। তাহলে 1 কেজি যদি 93.75 হয়, 1 কেজির দাম 93.75। আমি বলেছি এখন খাইতে হবে আমার 32 কেজি। এই দুইটা গুণ করলে যদি 3000 হয়, তাহলে বলবো আমার অঙ্ক ঠিক আছে। এই দুইটা গুণ করলে 3000 হইতে হবে কেন? ওই যে মানে আমার চাউলের মোট খরচ অপরিবর্তিত রাখতে বলেছে। আমার কাছে ক্যালকুলেটর নাই, কারো কাছে ক্যালকুলেটর থাকলে গুণ করে দেখেন তো। ভাইয়া 93 হয় 3000 হয়। হ্যাঁ হয়। ভাইয়া 3000 টাকা। হ্যাঁ 3000। ওকে ফাইন, তাহলে ঠিক আছে, মানে আমার অঙ্ক ঠিক আছে। তাহলে এই যে বিশাল একটা ব্যাখ্যা লিখলাম, বিশাল ফিরিস্তি গাইলাম, এগুলো আপনাদের মনে রাখার দরকার নাই, জাস্ট আমি প্রমাণ করে দেখাইলাম। এবার বিশ্বাসযোগ্য যদি আপনাদের হয়ে থাকে, যদি বিশ্বাস হয়ে থাকে, তাহলে আমরা এখন অঙ্ক সরাসরি করে ফেলবো। ঠিক আছে, আমরা এবার এখন মূল্যের অঙ্ক করে ফেলি। টাইপ 2-এর ক্ষয়ের একটা অঙ্ক, বিসিএস এর অঙ্ক আমরা করি। এত কঠিন আসবে না, দশমিকে যাবে না। ছত্রিশতম বিসিএস এ আসছে। 36তম মানে রিসেন্ট বিসিএস। কি বলেছে? তেলের মূল্য, তেলের না, এটা চিনি, পানি, সাবান, যে কোনো কিছুর মূল্য
25% বৃদ্ধি পেলে তেলের ব্যবহার কি পরিমাণ কমালে মোট খরচের, মোট কথাটা লেখা নাই, আমি লিখে দিচ্ছি। ওরা লেখেছে ওই পরিবারের খরচের, আমি লিখে দিচ্ছি ওই পরিবারের মানে তেল বাবদ মোট খরচের পরিবর্তন হবে না। আচ্ছা, কি হবে বলেন তো, কি করা যায় বলেন তো? সেই তো 20% হবে। ওই যে 25%, বড়র 25% আর ছোট 20% সমান। তারপর আমরা করে ফেলি, শর্টকাটে করি। হ্যাঁ, আমি যে টেকনিক এতক্ষণ শিখাইলাম সেই টেকনিকে করে থাকি। হ্যাঁ, কি আগে ছিল কত 100, এখন দাম বের হয়েছে কত 125। ঠিক আছে, মানে 100-র চেয়ে 125 25% বড়। তাহলে 125-এর চেয়ে 100 কত পার্সেন্ট ছোট, মানে এটা কত পার্সেন্ট ছোট, সেটাই হবে আমার আনসার। কত পার্সেন্ট ছোট, এটা হচ্ছে আমার আনসার। তাহলে 125-এর চেয়ে 100 কত পার্সেন্ট ছোট আমরা সংক্ষেপে করব। সূত্র কি? পার্সেন্ট ডি ইকুয়ালস টু ডি বাই বি, আমরা শিখেছি এটা, ইন্টু 100%, তাই না? আচ্ছা, ডি কত? 25। বি কত বলেন? 125। হ্যাঁ, এটা হচ্ছে বি 125, এটা হচ্ছে ডি। এটা তো আমার দেওয়া ছিল, ধরে নেওয়া বেস ছিল 100, এটা তো আমার দেওয়াই আছে, এটা তো বের করতে বলে নাই। বের করতে বলেছে এইটা, এই যে কত পার্সেন্ট ছোট, এটা কোনটা, এটা বের করতে বলেছে। তো যেটা বের করতে বলবে সেটার মধ্যে আগের মানটা থাকা মানটাই হচ্ছে বেস, 125 ইন্টু 100%। 25 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে 100 কাটলে 5 20 100, মানে 20%, এটাই আনসার। ইজি না কঠিন? সহজ। সহজ। কিন্তু যদি অঙ্কটা বলা হয়তো রিটেনের জন্য করেন, তাহলে অঙ্কটা এভাবে করতে পারতেন, কিন্তু কারো টিচার হলে এভাবে করলে সে অ্যাপ্রুভ করবে না, বলবে এগুলো আবার কোন নিয়ম, এসব নিয়ম তো আমি দেখি নাই, এগুলো কোনো বইও নাই, এসব আমার সূত্র, এগুলো কদমালি টেকনিক, নিনজা টেকনিক মনে করেন একটা। নিনজা অ্যাসাসিনস মুভিটা দেখেছেন? নিনজা হচ্ছে চাইনিজ মার্শাল আর্টের এক প্রকার মার্শাল আর্টিস্ট, যারা তলোয়ার, শোর্ডের ইউজ ভালো করে, শোর্ডের আর্টিস্ট তারা। আর যুদ্ধ তো তলোয়ার দিয়ে হইতো, খালি হাতে তো আর যুদ্ধ হইতো না, শোর্ড এন্ড স্টিক এই দুইটা দিয়ে যুদ্ধ হইতো, তখন মারামারি হইতো। আর শোর্ড শুধু না, তারা ব্ল্যাক ড্রেস পরতো এবং রাত্রে তারা যুদ্ধ করতো, হঠাৎ গেরিলা অ্যাটাক করতো। কালো ড্রেস পরার কারণে ওদেরকে দেখা যেত না অন্ধকারে। বলে থাকা হয় তারা আলো ছায়ার মতো ছিল, ছায়ার মতো মিশে যেতে পারতো, যদিও বাস্তবে তা না। আচ্ছা, সেম একটা অঙ্ক 24% এসেছে, বলেছে চিনির মূল্য 25% বেড়ে যাওয়ায় একটা পরিবার চিনির ব্যবহার এমন ভাবে কমালো যেন তাদের মোট
চিনি বাবদ খরচের ব্যয় অপরিবর্তিত থাকে, তাদেরকে কত পার্সেন্ট চিনির ব্যয় কমাতে হয়েছে? একই, 25% বাড়লে বড়র 25%, ছোট 20% সমান। আচ্ছা, এখন আমি যদি বলি একটু ভেরিয়েশন আনি। আচ্ছা, ভেরিয়েশন না এনে যদি এই অঙ্কটা আমরা ইয়াতে করতে চাইতাম, এই অঙ্কটা যদি আমরা এই অঙ্কটা যদি আমরা লিখিত পরীক্ষার জন্য করি তাহলে কি করব বলেন তো? এই অঙ্কটা এখন আমরা লিখিত পরীক্ষার জন্য করি। হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, লিখিত পরীক্ষার জন্য কিভাবে করব? আপনাদের কি ছোটবেলার নিয়মটা মনে আছে? ক্লাস 8 এর অঙ্কটা ধরতে হবে। ধরি আগে মূল্য কত ছিল? ধরলাম 100 টাকা বেস টাকা, তাহলে অর্থাৎ বর্তমান মূল্য কত? 125 টাকা, 125 টাকা। কারণ 25% বাড়ছে। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। তাহলে এখন আমাকে বের করতে হবে বর্তমান মূল্য যদি 125 টাকা হয় তাহলে আমি কত টাকা খরচ করব, এটা আমার হিসাব করা উদ্দেশ্য। অর্থাৎ বর্তমান মূল্য 125 টাকা হলে পূর্ব মূল্য কত ছিল? 100 টাকা। 100 টাকা। তাহলে এখন বলেন তো, বর্তমান মূল্য ঐকিক নিয়ম, আমরা যেহেতু ঐকিক নিয়মে আছি, বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্ব মূল্য কত ছিল? 100/125। আচ্ছা, এখন বর্তমান মূল্য যদি 100 টাকা হয়, মানে আমি বর্তমানেও 100 টাকাই খরচ করতে চাচ্ছি। আমার আগে খরচ কত ছিল চিনি বাবদ? পূর্ব মূল্য 100 টাকা ছিল, আর বর্তমানে দাম বাড়ার পরেও আমি বর্তমানে আমি 100 টাকাই খরচ করতে রাজি, এর বেশি খরচ করতে রাজি না। আমাকে বলেই দিয়েছে শর্তে যে বর্তমানে খরচ অপরিবর্তিত থাকবে। তাহলে এখন আমার হিসাব করার উদ্দেশ্য এটাই যে বর্তমানে যে 100 টাকা দাম, সেই দামে আগে কয় কেজি চিনি পাইতাম, বা আগের দাম কতটুকু কম ছিল, এটা বের করে আমার উদ্দেশ্য। তাহলে এখন আমরা যদি করি এভাবে যে বর্তমান মূল্য 100 টাকা হলে পূর্ব মূল্য কত, এটা আমি একটু খুঁজে বের করি। 125 উপরে হচ্ছে 100 ইন্টু 100 টাকা, 25 দিয়ে কাটলে 4 25 100, 5 25 100, আবার 5 দিয়ে 100 কাটলে 25, 5 25 100, সরি 5 দিয়ে 100 কাটলে 5 20 100, নিচে 4 দিয়ে 100 কে গুণ 4 দিয়ে 20 কে গুণ দিলে 80, 4 20 80 টাকা। তার মানে দেখেন, বর্তমানে যদি মূল্য হয়ে থাকে 100 টাকা কোন জিনিসের, তার আগে দাম ছিল কত টাকা? 80 টাকা। তার মানে কি, আগে 80 টাকা দিয়ে আমি যেটুকু চাল খরচ পাইতাম, চাল যে কয় কেজি চিনি পাইতাম, এখন আমাকে সেই কয় কেজি চিনি খাইতে হবে। তাহলে আগে 80 টাকা দিয়ে কয় কেজি চিনি পাইতাম? 20% কম পাইতাম, তাই না? আগে 100 টাকা দিয়ে যা পাইতাম পূর্ব মূল্য 100 টাকা দিয়ে যা পাইতাম, এখন এমন এত কেজি চালি খাইতে হবে যেটার পূর্ব মূল্য 80 টাকা ছিল। নিচে নামায় দেখাই ইয়েলো কালার দিয়া। দেখেন পূর্ব মূল্য মানে আগের রিয়েল মূল্য কত ছিল? আগের রিয়েল মূল্য ছিল 100 টাকা, আর এখন আমি হ্রাসকৃত মূল্য হচ্ছে এমন যে এখন এখন এমন এত কেজি চালি খাবো যার পূর্ব মূল্য ছিল আসলে 80 টাকা। তার মানে কি, আগে 100 টাকা দিয়ে যদি সাপোজ 10 টাকা করে কেজি ছিল, আগে 100 টাকা দিয়ে পাইতাম মনে করেন 10 কেজি,
আর এখন আমি ইউজ করব 80 টাকা, তাহলে এখন আমি আগের 80 টাকায় দিয়ে কয় কেজি চাল পাইতাম? 8 কেজি। মানে কি 2 কেজি কম 2 কেজি কম খাবো, মানে 2%, 20% কম খাবো। কথাটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। তাহলে লেখেন, এখন অঙ্কটা শেষ করেন নিয়ম অনুযায়ী। অতএব ব্যবহার কমাতে হবে কত? ডিফারেন্স বাই বেস। বেস কত বলেন তো? 100। 100। এই 100, এই যে এই 100, নট ওই 100। এই 100 কিন্তু বেস বর্তমানের না। 100। হ্যাঁ, পূর্বের 100 কিন্তু বেস না। এই যে এটা কিন্তু বেস না। পূর্বের 100-র কাজ আমরা এখানে করে ফেলছি, এই যে 25% বাড়ায় দিছি। হ্যাঁ, পূর্বে যে 100 টাকা ছিল সেটার 25 টাকা বাড়ায়, 25% বাড়ায় 125 টাকা আমরা করে ফেলেছি, সেই বেজের কাজ আমার শেষ। এখন আমরা কথা বলতেছি এই 100 আর 80-র মধ্যে, ঠিক আছে? এই 100-র চেয়ে 80 কত পার্সেন্ট কম, এটা আমরা খুঁজে বের করতে যাচ্ছি। তো 100 যদি বেস হয়ে থাকে ইন্টু 70-এর 100%, মানে কি 100 দিয়ে 100-কে কাটা, রইল 20%। এটা হচ্ছে আপনার রিটেনের অঙ্ক স্টাইল, রিটেনের স্টাইল। তাহলে দেখেন রিটেনের অঙ্কটা নীলকালি এইটুকু, কত বড় হইলো রিটেনের অঙ্কটা লিখিত পরীক্ষা করতে গেলে। আর এই একই অঙ্ক প্রিলিতে আসলে শর্টকাটে আমরা করলাম কত? এই দেখেন ডাইরেক্ট, এই ডাইরেক্ট এক লাইনে অঙ্ক। মানে এই শর্টকাট করার কারণে এই একটা স্টেপ আমরা করলাম, একটা স্টেপ, ডি বাই বি ইন্টু 100%। আর এই রিটেনের নিয়মে শর্টকাটে আমরা যে অঙ্কটা করেছি সেটা হচ্ছে যে এইটুকু সমান, এইটুকু সমান। মানে শর্টকাটে আমরা করলে এইটুকু সময় লাগবে, আর ব্রডে করলে এইটুকু প্লাস এইটুকু সময় লাগবে। তার মানে বুঝেন যে অঙ্কটা সিস্টেমেটিক ওয়েতে করলে প্রায় 3 গুণ সময় লাগবে, আর রিটেনের সংক্ষিপ্ত উপায়ে বুঝে করলে আমার শুধু এইটুকু সময় লাগবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একদম ক্লিয়ার। চা খাবেন? বলেন, চা হইলে খাবেন? হইলে মন্দ হয় না, ভালো হয়। হইলো না, আনসারটা হইলো না। ভাইয়া ঢেলে দিন। ঢেলে দেন, ও রাইট। ভাইয়া সরি, ইউ হ্যাভ টু বুঝতে ওইটা হবে, মাথায় ছিল না। ইউ হ্যাভ টু বুঝতে হবে ব্যাপারটা। যখন অস্কার, একটু প্রাইভেসির দরকার। নাইয়া নাইমের সাথে সাব্বির নাকি বাংলাদেশি ক্রিকেটার, হেভি হ্যাঁ, ভাইরাল হয়েছিল সাব্বির। একটা। স্যার একটা কথা ছিল। বলেন। স্যার আমরা যখন অঙ্ক করব তখন কি স্যার শর্টকাট এবং রিটেন দুইটা ওয়েতেই করব অঙ্ক? আপনার ইচ্ছা। আপনি যদি জীবনে রিটেন পরীক্ষা কোনোদিন না দেওয়ার ইচ্ছা থাকে, না দিয়ে আপনি বিসিএস পার টেন্ডেন্সি থাকে, তাহলে শুধু শর্টকাটে শিখেন। আর যদি ভাবেন যে না কোনো না কোনো দিন তো প্রিলি পাস করবো, তখন রিটেন দিতে হবে, আর শুধু প্রিলি পাস করলে লাভ নাই, রিটেনও ভালো করতে হবে, তাহলে আমাকে ব্রডওয়েতেও শিখতে হবে। সেজন্য আপনাকে একটু বাড়তি কাজ করতে হবে। আমি তো প্রিলির কোর্স করাচ্ছি, কিন্তু আপনাদের সুবিধার জন্য যেসব অঙ্ক নিজেরা পারবেন না রিটেনে, সেই অঙ্কগুলো আমি একটু বড় অঙ্কগুলো করে দিচ্ছি আর কি। মানে আমি যা যা পড়াচ্ছি সেটা পড়লে আপনাদের রিটেনের 70 বা 80% কভার হবে, 100% কভার হবে না। প্রমাণ টাইপের তাহলে স্যার পাচ্ছি না। আপনি মানে যে নিয়মগুলো করাচ্ছেন ওইগুলোই জাস্ট করব। অনেক সময় তো দেখা যায় যে বইয়ে বাড়তি অনেক নিয়ম মানে থাকে, যেরকম আমি শাহিন ম্যাথটা দেখি ওইখানে দেখা যায় অনেক ম্যাথ থাকে। তো আপনি যে ম্যাথ গুলা করাইতেছেন জাস্ট এতটুকু করলেই তো চলবে স্যার। না, আমি প্রতিটা ক্লাসে প্রতিদিন বলি যে আপনারা কিন্তু নিজেরা প্র্যাকটিস করবেন, একই টাইপের অনেকগুলো ম্যাথ পাওয়া যায়, সেগুলো প্র্যাকটিস করবেন। আমি কিন্তু বলি নাই যে আমি যেগুলো কয়েকটা পড়াচ্ছি সেই কাজটা করলে আপনারা না স্যার, টাইপের কথা বলি না, টাইপ, আমি বলছি হ্যাঁ টাইপ, আমি যেগুলোটা করাচ্ছি সেই টাইপ করলে চলবে, এর বেশি টাইপ দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা
ঠিক আছে, এটাই জিজ্ঞেস কারণ আমার একটা টাইপের মধ্যে সায়েন্সের 3টা টাইপ অন্তর্ভুক্ত। আমি সায়েন্স ম্যাথ বইটা ভালো করে দেখলাম, ওরা যেটা কাজটা করেছে যে একই টাইপের অঙ্ককে অনেকগুলো টাইপে বিভক্ত করেছে। একই টাইপের অঙ্ককে 100টা সূত্র দিয়ে করা যায় যে অঙ্কটা, সেটাকে তারা অনেকগুলো টাইপে বিভক্ত করেছে, যার কারণে সায়েন্সের অঙ্ক অনেক বেশি টাইপের। হ্যাঁ, সবগুলো টাইপ ধরে ধরে করতে হবে না, কিন্তু ডাকগুলো ধরে ধরে করবেন। যত বেশি করবেন আপনার তত বেশি প্র্যাকটিস হবে, এটা মনে রাখবেন। আর প্র্যাকটিস যত বেশি হবে আপনার পরীক্ষায় অঙ্কটা আসলে পারার পসিবিলিটি বেড়ে যাবে। এই জন্য আমি বলেছি, আমি যে আপনাদের প্রিলির বইয়ে যত অঙ্কগুলো আছে, প্রিলির ম্যাথ যেগুলো, রিটেনের ম্যাথ না, প্রিলির ম্যাথ যেগুলা আপনার বইয়ে যতটা, যার কাছে যেই বই আছে সে সেগুলা নিজেরা সলভ করেন, করে দেওয়াচ্ছে তো বইয়ে সলভ করেন। যদি না পারেন আমাকে মেসেঞ্জারে আমাকে বা গ্রুপে দেন যে অঙ্কের এই লাইনটা কিভাবে হলো বুঝলাম না, ঠিক আছে? আর কিছু অঙ্ক আছে যেগুলো বিসিএস এ আসে নাই, এবং হয়তো একটা দুইটা ব্যাংক পরীক্ষা আসছে, অ্যাবনর্মাল টাইপের অঙ্ক, জিআরইতে আসছে, জিমেট্রিতে আসছে, অথবা হয়তো কোনো বইয়ে আছে কিন্তু মানে ক্লাস 8-9 এর বই আছে কিন্তু কখনো বিসিএস এ আসে নাই ওই টাইপের অঙ্ক, তারপরও দিয়ে রাখছে। এগুলো যদি আপনারা করতে চান, আমি করাইতে পারবো, আমি সব অঙ্কই করাইতে পারবো, কিন্তু করাইতে গেলে আমার তো একটা লিমিটেশন আছে, টাইম লিমিটেশন, আমাকে একটা নির্দিষ্ট টাইমে শেষ করতে হবে। এই জন্য যে টাইপের অঙ্ক বিসিএস এ আসে না আমি সেই টাইপের অঙ্ক করাই না। আপনাদেরকে 15-তে 15 পাওয়ানো আমার পক্ষে সম্ভব না, তবে আপনাদেরকে 15-তে 12-13 পাওয়ানো আমার পক্ষে সম্ভব। আর যারা 15-তে 15 বা 14 পাবেন তারা অ্যাকচুয়ালি আমার কাছে পড়ার দরকার নাই, তারা এমনিই পারবেন 14 পাওয়ার মতো। এরকম প্রবলেম নাই, আছে তো? আমার মতো ছাত্ররাই তো প্রাইভেট না পড়ে কেউ না কেউ ক্যাডার হবে, ক্যাডার হওয়ার পরে আমার মধ্যে আপনাদেরকে পড়াবে, আপনার জুনিয়রদেরকে, আপনাদের জুনিয়রদেরকে পড়াবে না? আপনাদের মধ্যে যদি এমন ছাত্র আছে, আমি নিজেই তো আপনাদের মধ্যে এক সময় প্রাইভেট পড়তাম না? ওকে ভাই, আপনি কি কখনো রিটেনের জন্য ক্লাস করাবেন প্রিলির পরে? কোনো সম্ভাবনা ইচ্ছা খুব আছে? কম। ইচ্ছা আছে, তবে এখন না, কারণ এখন আমি টাইম পাচ্ছি না, এবং আমি প্রিলিট কোর্স করা, প্রিলির ক্লাসগুলো করাই আমি সময় পাচ্ছি না। যদি সময় পাই তাহলে রিটেন ম্যাথ করাবো। আর অনেকটা ব্যাপার আছে কি যে অনেক সময় ছাত্ররা উদ্বুদ্ধ করে, ছাত্ররা বাধ্য করে। যেমন সায়েন্স কোর্সটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু অনেক ছাত্ররা, আমার ম্যাথের স্টুডেন্ট ছিল আমার 90 জন, আপনারা এখন আছেন মাত্র 9 জন। আমার ম্যাথের ব্যাচের স্টুডেন্ট ছিল 90 জন মাত্র 6 মাস আগে, যখন আমি শুরু করেছিলাম মার্চ মাসে। তখন তারা আমার ম্যাথ ক্লাসে মাঝে মাঝে কিছু কিছু সায়েন্টিফিক টার্ম চলে আসতো, এগুলো ব্যাখ্যা করতাম, এগুলো শুনে ওরা এতই মুগ্ধ হইতো, বলতে যে ভাই আপনি তো সায়েন্সও ভালো ব্যাখ্যা করতে পারেন, তাহলে সায়েন্স কেন পড়ান না, সায়েন্সও পড়ান, আমরা পড়তে চাই আপনার কাছে। তখন ছাত্রদের অনুরোধে বললাম ঠিক আছে, ওকে। ওরা যেহেতু ইয়ে করছে, বলেছে আমার তো কোনো শীট নাই, ম্যাথ তো শীট লাগে না, কারণ ম্যাথ আমি যা লেখাচ্ছি তাই শীট। কিন্তু সায়েন্স তো সেরকম না, সায়েন্স তো আমার সম্পূর্ণ লেখায় সম্ভব না। সায়েন্স কি আমার পক্ষে সম্ভব A to Z লেখায় যাওয়া বোর্ডে? তখন বললো যে ভাইয়া তাই লেখা দরকার নাই, আমরা যে একটা বই কিনবো, আপনি যে বইটা বলেন সবাই একই বই কিনবো, আপনি শুধু সেই বইয়ের পেজ টু পেজ দেখায় যাবেন, পেজ টু পেজ ব্যাখ্যা করে যাবেন, আর টেকনিক্যাল টার্মগুলো ব্যাখ্যা করে যাবেন, তাইলেই চলবে। অ্যানালাইটিক্যাল ব্যাখ্যা করবেন, তাইলেই চলবে। ওই তো সায়েন্স ক্লাস শুরু করা, আপনার তো আমার সায়েন্স ক্লাস করছেনই, জানেনই তো আমি কিভাবে পড়াই। তার মানে সায়েন্স ক্লাসটা আমি মূলত ছাত্রদের ইয়েতেই পড়াই, কিন্তু আমার পড়ানোর ইচ্ছা ছিল না। এখন অনেক ছাত্র যদি বলে, যে 50 জন ছাত্র যদি বলে, রিকোয়েস্ট করে যে আমরা রিটেনের ম্যাথ করতে চাই, তখন হয়তো আমি ভাববো না, রিটেনের ম্যাথও করবো। 50 জন যদি বলে আমরা ব্যাংক ম্যাথ করতে চাই, ইংলিশ মিডিয়ামে ম্যাথ করবো, তখন আমি সেটাও সিদ্ধান্ত নিব, বুঝছেন না? ওকে, আমরা আরো কিছু অঙ্ক করি, প্র্যাকটিস করি। আমাদের ইংরেজিটা কি পুরোপুরি বন্ধ? ইংরেজি কি আর শুরু করবেন না? ইংরেজি আর শুরু করবো না, এটা কখনো বলা যাবে না। তবে আমার ধারণা 43তমের জন্য এখন সবাই ছাত্ররা খুব বিজি। 43তম পরীক্ষার সামনে, তো এখন তার নতুন করে কোর্স করে শেখার সময় নাই। আপনারা যারা আমার কাছে কোর্স করছেন, আমার ধারণা ম্যাক্সিমাম 43কে ফাইনাল টার্গেট ধরেন নাই, আপনারা 44কে মেইন টার্গেট ধরেছেন। আর কেউ কেউ থাকতে পারেন 43ই টার্গেট, একদম হার্ট অ্যান্ড সোল 43-এর জন্য ট্রাই করছেন। তারা নিশ্চয়ই অন্যান্য সাবজেক্ট আগে থেকে পড়ছেন, ম্যাথে বেশি দুর্বলতা ছিল এই জন্য ম্যাথ পড়ছেন, এরকম হতে পারে। সুতরাং নতুন করে আমার মনে হয় না যে কেউ ইংলিশ শুরু করবে বলে। 43 পিরিয়ডটা হয়ে গেলে আমার ধারণা অনেকটা টাইম পাওয়া যাবে, তখন অনেকে করতে চাইবে, তখন দেখি শুরু করতে পারি বা ভেবে দেখবো, এখন শিওর না। আচ্ছা, অনেক কথা হয়ে গেল, আমরা অঙ্ক শুরু করি।
আমরা কালকে করব লাভ ক্ষতি, তবে লাভ ক্ষতির আগে লাভ ক্ষতিতে যাওয়ার আগে আরো কিছু বিসিএস এ আসা অঙ্ক এই পর্যন্ত যে কয়টা টাইপ করালাম সেই কয়টা টাইপের আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করানো দরকার। আমরা কি 37তম বিসিএস এর ম্যাথটা করেছিলাম প্রিলি? করিনি, গতকালকের ক্লাসের টাইপ, তবু আমরা করাই। রিপিটেশন টাইপ তবু করাই, কারণ এই রিসেন্ট কোশ্চেন গুলোই বারবার পরীক্ষায় আসবে, বিসিএস এর অন্যান্য পরীক্ষায় আসবে। আমরা 37 প্রিলির অঙ্কটা করাই, এটা নিজেরা করবেন আমার আগে, আমি ডাক লিখতে লিখতে করবেন। 10 সেকেন্ডের অঙ্ক বলেছে 5 এর কত শতাংশ 7, বলেন তো 5 এর কত শতাংশ 7? কই বললেন না কেন এখন আমার আগে? কি হলো? আমি তো আস্তে আস্তে লিখছি, স্লো লিখছি ইচ্ছা করে, আপনারা কেউ অলরেডি বলে ফেলেন আমি 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 লিখে দেওয়ার আগে। 140% স্যার। গুড, থ্যাংক ইউ। অর্পিমুন তাই না? না স্যার, খালেদা। থ্যাংক ইউ। খালেদা বুঝানি কিসে পড়েছেন, কোন সাবজেক্টে, বাড়ি কোথায়? স্যার অর্থনীতি পড়েছি ইডেন কলেজ থেকে, বাড়ি স্যার মানিকগঞ্জ। অনার্স কমপ্লিট হয়েছে কত সালে? স্যার এবছর দিয়েছি পরীক্ষা, এখনো রেজাল্ট হয় নাই। আচ্ছা, আমাদের কোর্স করাচ্ছেন কি আপু, আফরোজা আপু, তিনি ইডেন ইডেন থেকে পড়েছেন অনার্স অর্থনীতিতে, 35তম বিসিএস অর্থনীতি ক্যাডার, শিক্ষা ক্যাডার। থ্যাংক ইউ। 5-20-100, 7 দুগুণে 14, 140%। আচ্ছা, এটা আবার একটা শর্টকাটে করা যায়, জানেন? এটা আবার শর্টকাটে করা যায় কিভাবে? আরো কিছু শর্টকাট আপনাদেরকে দেখাই। ধরেন আপনাকে এই অঙ্কটা কি ছিল, যে 5 এর কত শতাংশ 7, এটা চাইছে না? আমি যদি বলি বলেন তো 5 এর মধ্যে 7 কতটুকু বড়? 2 বড়। 2 কতর মধ্যে বড়? 5 এর মধ্যে বড়। 5/2 মানে কি? 100 ভাগের কত? 100/40 মানে 140। বলেন তো শর্টকাটে 5 এর থেকে 8 কত পার্সেন্ট? 5 এর 8 কত পার্সেন্ট? 3 বড়। বেস কত? 5 মানে কি 60। 5/3 মানে কি 60% বড়, মানে মোট কত? 160%। দেখেন এই যে 5 এর কত পার্সেন্ট 7, এটা যে কথা, 5 এর থেকে 7 কত পার্সেন্ট বড়, এই দুটো কিন্তু এক্সাক্ট একই কথা না, কাছাকাছি কথা। বুঝতে পেরেছেন? মান কিন্তু সমানই। একটু রেসপন্স করেন, আপনারা বুঝতে পারছেন কিনা? আমি বুঝতে পারছি না, আমাকে না বুঝতে বলবেন। আমি মার্ক করে যাচ্ছি, আন্ডারলাইন করে যাচ্ছি। 5 এর থেকে 7 কত পার্সেন্ট, এটা যে কথা, 5 এর থেকে 7 কত পার্সেন্ট বড়, এটা একই কথা। 40% বড় মানে 140% হচ্ছে ফাইনাল ভ্যালু। 5 এর চেয়ে 7 140%, মানে সে 40% বড়। কথা বুঝতে পেরেছেন? বলেন, কার কোনো প্রশ্ন আছে বা কোনো ক্লিয়ার ঝাপসা কিছু আছে? বলেন তো 5 এর কত পার্সেন্ট 10 হবে? মুখে মুখে বলেন তো।
150 কেন 150? কেন 1.5 গুণ? 150 তো 1.5। ভাই পাঁচের কেউ কত ভাই পার্সেন্ট? কেউ 10 কোনো 10 কথা বলে না কেন ভাই? আমি অনেকক্ষণ ধরে মানে সাইলেন্ট থাকার চেষ্টা করছি, ও, কিন্তু ভাই বুঝছো? আমি মানে বুঝলাম না ভাই, মানে কেউ কোনো কথা বলে না। মানে আমি বলছি যে আজকে কোনো কথা বলবোই না, আজকে আপু ভাইয়ারা রেসপন্স করবে। মানে আপনি কেন বলছেন বুঝ- আজকে কথা বলবেনই না? আমি বুঝলাম না এটা কি। সব মানে মানে স্যার একা একা কথা কইতেছে, মানে মাথা মাথা নষ্ট। না, কথা বলছি তো, মাঝখানে কথা বলছি এই 5-7 মিনিট ধরে ভাই দেখতে মাঝখানে বললাম যে কথা বলছে ভাই, ওইটাই তো বললাম, আমি দেখছি, আমি শুনছি, আমি সবকিছু শুনছি, কিন্তু মানে এই যে আপনি এতক্ষণ ধরে যে বলতেছেন কত কত, মানে কেউ মানে সব সাইলেন্ট, মানে এর জন্য আর কি আমি আনমিউট করে বললাম আর কি, সবাই যদিও সাইলেন্ট, আনমিউট আমিও করাটা, সাইলেন্ট হয়ে যাব। খুব বিরক্তিকর। হুম, আমিও সাইলেন্ট হয়ে যাব। আমিও তাড়াতাড়ি, মানে রেসপন্স যখন দেখবো রেসপন্স কম, সবাই ঝিমাচ্ছে, তখন আমিও ক্লাস বাদ দিব। আচ্ছা, আমি আমি বলি, বলেন 5-এর চেয়ে 10, ইয়াজমা আপু, যেখানে ইম্পর্টেন্ট, কিন্তু শর্টকাটে করতে জানা ইম্পর্টেন্ট। ইয়াজমা আপু বলেছেন 5-এর কত পার্সেন্ট? 10। ইয়াজমা আপু বলেছেন 150%। এখন 150 আর 100, 150 মানে কি বলেন তো? 150। 150 বেস কত ছিল? 100। 100-র চেয়ে 150% কি? 1.5 গুণ। 150 মানে কি? 1.5 গুণ। কিন্তু 5-এর 1.5 গুণ কি 10? 10 তো 5-এর 1.5 গুণ না। 10 5-এর কত গুণ? 200 দ্বিগুণ। 200 200 রাইট, দ্বিগুণ। 5-এর দ্বিগুণ হচ্ছে 10। আর দ্বিগুণ মানে কি? দ্বিগুণ মানে দ্বিগুণ মানে ভাইয়া 2 গুণ, 10 মানে কত পার্সেন্ট? দ্বিগুণ মানে 200%। 3 ও, গুণ মানে 3 গুণ মানে 300%। 300%। 5 গুণ মানে 500%। অর্ধেক মানে 500%। গত ক্লাসে কি লিখিয়েছিলাম? অর্ধেক মানে জি ভাই। 50%। 1/4 হ্যাঁ ভাই, 1/25। হ্যাঁ হ্যাঁ লিখেছিলেন। আচ্ছা, ভাই একটা জোকস কিন্তু হয়ে গেছে মাঝখানে। কোনটা বলো? ওই যে ভাই আপনি দ্বিগুণ মানে কত ভাই, উজ্জ্বল ভাই বলছে দ্বিগুণ মানে 2 গুণ। হ্যাঁ, এটা হয় মাঝে মাঝে। মানে মানে ভাই সেই লাগে ভাই মাঝে তখন মাঝে। আসলে বুঝতে ভুল করছিলাম ভাই, আমি তো আপনার মতো তত বেশি পারি না রে ভাই, একটু কম পারি, একটু সময় নিয়ে বুঝি আর কি ভাই। আর তারপরেও মাঝে মধ্যে নেটওয়ার্কের সমস্যা থাকে, দেখা গেল কথাটা একটু বাইরে আসে বা বুঝতে ভুল করি, এজন্য আর কি ভাই মাঝে মধ্যে এটা ভাই কিন্তু ভুল হয়ে আপনি যায়। ইয়া ভাবে নিবেন না, না না জাস্ট ভাই, বললাম ভাই নেগেটিভলি নিব জিনিসটা না, খুব মজা লাগছে। এটা কিন্তু হ্যাঁ কখনোই না ভাই। জিনিসটা খুব মজার লাগছে ভাই এর জন্য। আর না, আমরা এখানে অল্প কয়েকজন আছি তো, মানে আমরা এই এখন খুব একটু ফ্রেন্ডলি আর ইনফর্মাল কি। বিহেভিয়ার করি, ডোন্ট মাইন্ড। হ্যাঁ ইটস ওকে ভাই, আমি ওইরকম আর কিছুই কি, মনে ওইরকম করি আর না কি। ভাই, কোনো সমস্যা আপ- নাই, আপনি এবং চাকলি এবং উজ্জ্বল ভাইয়ের কথা শুনলেও মনে হয়, আমি ভাইয়ের ভয়েস শুনলে মনে হয় যে ভাইয়ের মানে খুব ভালো মনের একজন মানুষ, অনেক আন্তরিক, মানে খুবই আন্তরিক। সহজ সরল, অনেক আন্তরিক, হ্যাঁ আন্তরিক। মানুষের কথা শুনলে কিন্তু বোঝা যায়, কিছু একটা ইয়া করা যায়, গেস যেমন করা যায়। আমাদের তাসনিনা তাসনিম আপু অনেক আন্তরিক। ভাই, ভাই তা- ফুলতেছে আহ, কিন্তু একটু হলে উড়ে যাবো তারপরে কিন্তু। ইয়া আপু মানে সাথে সাথে ওই যে অর্পি আপু, ও আপু মানে খুব ইয়াজমা আপু মানে তো আমাদের এই কোর্সের প্রাণ, হচ্ছে হ্যাঁ ইয়াজমা আপু আর উজ্জ্বল ইয়াজমা আপু, দুইজন। তারপরে অর্পি আপু, মানে বোঝা যায় যে ইয়াজমা এরা আপু আর উজ্জ্বল না থাকলে রেসপন্স করার লোক খুঁজে পেতাম না। হ্যাঁ নিরীহ প্রাণী, মানে নিরীহ প্রাণী আসে না আর ওরকম। নিজের প্রাণী হচ্ছে অর্পি আপু, কথা কম বলে, কিন্তু বলে, দরকারের সময় বলে। না, আপুর নাম তো এখন কাটাকাটি। ভাইয়া আসলে আমার একটা সমস্যা আছে, এই যে মনে করেন যে 140% একটা অঙ্ক একটু আগে হইলো, তারপরে 200%, আমি কিন্তু সবার আগে বের করছি, উত্তর দেওয়ার আগে আমি বের করছি, কিন্তু আমি ভিতরে একটু নার্ভাস ফিল করতেছিলাম যে আসলে এইটা কি হইলো কি হইলো না। আমি কিন্তু যে উত্তর নার্ভাস ফিল করা কি আছে? ভুল ভুল তো হইতেই পারে, ভুল হয় বলেই তো পড়তে এমন আসে। অনেক ভুল অঙ্কই বললে আছে যে সমস্যা নাই কেউ ভাই উত্তর এখানে, দেওয়ার হ্যাঁ। আগেই ভাই আমার বেরোয় যায়, আমি বের করে ফেলি, পরে কেউ উত্তর দিলে দেখি যে না আমি শুনেন, সঠিকটাই বের যে করছি অঙ্ক আসলে। পেরেছে, সে কনফিডেন্টলি পেরেছে, শিওর সে জানে পারবে এটা হয়েছে, তারপর রেসপন্স করে না, তার চেয়ে যে অঙ্ক না পেরে ভুল করে ভুল রেসপন্স করে, সে আমার কাছে বেশি প্রিয়। আমি রেসপন্স করতে চাই, ভালো কথা। ঠিক হোক অথবা ভুল হোক। জি ভাই, বুঝতে আর পারছি। যে পেরেও ভাব ধরে থাকে, বলে না, রেসপন্স করে না, আহ,
সে আমার প্রিয় না, ভালো, আমি তার সাফল্য কামনা করি, তাকে আমি কিন্তু ধিক্কার জানাই। ধিক্কার জন্য না। আচ্ছা, ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই। হাফের শতকরা কত? 4/3। একটু ভগ্নাংশ আছে, এই জন্য এটা করাচ্ছি, ব্যতিক্রম। 23তম বিসিএস। হাফের শতকরা কত? 4/3। 23তম প্রিলি বলেছে হাফ এর শতকরা কত? ভাইয়া এই স্ক্রিনটা তো ছোট হয়ে গেছে, মানে আমরা দেখতে পাচ্ছি না, মানে এটা আর কি। ঠিক আছে এখন? হ্যাঁ ভাই, এখন বোঝা যাচ্ছে। এর শতকরা আচ্ছা, হাফের শতকরা কত? বেস কত? হাফ। কি চেয়েছে? পি। 150 হবে না? এরকমই হবে। আর 4/3 কি? হাফ মানে শর্টকাট। রায়হান যেটা করছে, হাফ মানে কি 50%, আর 4/3 মানে কি 75%, 4/3 ভাগ 75%। এখন এই হাফের শতকরা কত? 4/3 বলা যায় কথা। 50-এর শতকরা কত? 75, একই অঙ্ক। 50-এর 1.5 গুণ 75%, মানে আনসার 150%। 1.5 গুণ মানে 150%। অঙ্কটা কি আপনারা মুখোমুখি করতে পেরেছেন? শর্টকাটে পারা উচিত। আচ্ছা, আমরা একটু মেইন সিস্টেমে করি। এটা হচ্ছে ভি দেওয়া আছে 4/3, তাহলে পি সমান সমান 100 v/b। ভি কত? 3/4। বি কত? হাফ। এটা আনসার। হাফটা উল্টাই গেলে 2 উপরে চলে যাবে, কাটাকাটি করি। 2 দিয়ে কাটলে 50, 3 50-এ 150। আচ্ছা, কোন নিয়মটা সহজ? এই যে আমি অঙ্ক করলাম, এটা সহজ নাকি মুখে মুখে করলাম? ওই যে উপরে মুখে মুখে করলাম 50-এর কত পার্সেন্ট? 75%। এটা সহজ? কোনটা সহজ ছিল? ভাইয়া সুপার শর্টকাট তো সব সময় সহজ, কিন্তু আমার মনে হয় কি, যদি একজন পরীক্ষার্থী শিওরও থাকে সুপার শর্টকাটে যেরকম হবে, তারপরেও সে আরো শিওর হওয়ার জন্য মেবি অঙ্কটা করেই দেখবে, মানে একটা সময় থাকলে কনফিউশনে ভুগবে। করবে, সময় থাকলে করবে, সময় না থাকলে, না থাকলে করবে না। তবে যারা একটু কনফিউজ, যাদের কনফিডেন্স কম, তারা এই সুপার শর্টকাটে করবে না, তারা নর্মাল শর্টকাটেই করবে। এটা কিন্তু শর্টকাট, এটা কিন্তু নর্মাল শর্টকাট, তারা নর্মাল শর্টকাটেই করবে। আর আমি নিঃসন্দেহে এই শর্টকাটে করব, কারণ এই টাইপের সবগুলো অঙ্ক এখানে এটা প্রমাণিত, 100% প্রমাণিত। দেখেন আরো কয়েকটা অঙ্ক করি এই টাইপের। যদি বলি 5/2 এর কত পার্সেন্ট সমান সমান 10/3? আনসার কি হবে বলেন তো? 5/2 মানে 40%। 100-কে 5টা ভাগ করলাম, ভাগ করে 2 বানাইলাম। আর 10/3 মানে 100-কে 10টা ভাগ করলাম, 10টা ভাগ করে 3 দিয়ে গুণ দিলাম, 10 10-এ 100, 3 10-এ 30, 30। তার মানে এই অঙ্ক যে কথা 30 এর কত, 40 এর কত পার্সেন্ট 30 বলা একই কথা। তো 40-এর 3 মানে কি? 40-কে যা দিয়ে গুণ দিলে 100 হয়, 40-কে 2.5 দিয়ে গুণ দিলে 100 হয়। সুতরাং 30-কে 2.5 দিয়ে গুণ দিব, কি হয়? 30-এর আড়াই মানে কি? 75। শর্টকাট। এবার আপনারা করে দেখেন 5/2 এর 10/3 75% হয় কিনা, আপনারা করে দেখেন। কেউ আমাকে করে জানাবেন যে 5/2 এর 75% 10/3 হয় কি হয় না।
বুঝাই যাইতেছে ভাই। বোঝা যেতেছে? হবে যে ভাই, বুঝাই যাচ্ছে, এমনি দেখি বোঝা যাচ্ছে, এটা করা লাগবে না ভাই। হ্যাঁ, আরো শর্টকাট আছে, অনেক ভাবেই করা যায়। আরো শর্টকাট কি বলেন তো? এই যে 10/3 আছে, এটাকে সমহরে কনভার্ট করেন, এটাকে লব হরকে 2 দিয়ে ভাগ দেন, নিচে থাকবে 5 আর উপরে থাকবে কি 3কে 2 দিয়ে ভাগ দিলে 1.5। এবার লব হর ভুলে যাই, 2 এর কত পার্সেন্ট 1.5, যেহেতু 0.5 আছে 0.5 দিয়ে 2কে ভাগ করে ফেলি, কয়টা 0.5 এর যোগফল 2? 4টা 0.5 এর যোগফল 2। আর কয়টা 0.5 এর যোগফল 1.5? 3টা 0.5 এর যোগফল হচ্ছে 1.5। মানে 4 এর মধ্যে 2 এর মধ্যে 1.5 যে কথা, 4 এর মধ্যে 3 একই কথা। 4/3 কত পার্সেন্ট? 75%। কি টেকনিক দুইটাই শর্টকাট, সুপার শর্টকাট। ঠিক আছে কি ঠিক নাই? এগুলো সংখ্যার খেলা, আর অনেক ভাবে প্রমাণ করা যায়, আরো অনেক ভাবে, অনেক অনেক ভাবে। হ্যাঁ ভাই, আর অনেক ভাবে প্রমাণ করা যায়। হ্যাঁ, আরেকটা অঙ্ক করবো আমরা লাস্ট, তাহলে আমাদের শতকরা শেষ হয়ে যাবে, পরে আমরা লাভ ক্ষতির অঙ্ক করব। একটু কঠিন। বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছে, একটি সংখ্যার 30%-এর 15% সমান সমান 18 হইলে সংখ্যাটা কত? বিবিএটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ ব্যাংকে একটু কঠিন প্রশ্ন আছে, ট্রিকি প্রশ্ন আছে, খেয়াল করেছেন আপনারা? ভাই ব্যাংকে সবসময় একটু ট্রিকি আসে। সব ব্যাংকে না, বাংলাদেশ ব্যাংকে বেশি ট্রিকি আসে। আসছে একটি সংখ্যার 30% এর 15% সমান সমান 18 হলে সংখ্যাটি কত? বলেন তো সংখ্যাটা কত হবে? ধরি সংখ্যাটি এক্স, ধরি এক্স। শর্ত মতে কি কি শর্ত দেওয়া আছে? সংখ্যা এর 30%, সংখ্যা হচ্ছে এক্স, এক্স এর 30% হচ্ছে দেওয়া আছে। শর্ত মতে এক্স এর 30%, আবার কি বলেছে এর, মানে এই পুরাটা এক্স এর 30%, এর আবার 15%, মানে তাহলে এটাকে ব্র্যাকেটের ভিতরে ফেলে দেই, এর 15% সমান সমান কত? 18 দেওয়া আছে। এখন আমরা এই লাইন থেকে এক্স এর মানটা বের করি, ঠিক আছে? তাহলে অঙ্ক শেষ, ইজি। লিখি এক্স ইন্টু 30/100, আবার এর মানে ইন্টু কি 15/100। আচ্ছা, এখন আমি ব্র্যাকেট দিলাম না কেন? ব্র্যাকেট না দিলে কি ভুল হবে নাকি হবে না? তো ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। হ্যাঁ, এইখানে গুণ চিহ্ন, এটা এই জন্য ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই। কিন্তু যদি এটা প্লাস হইতো তাহলে ব্র্যাকেট না দিলে অঙ্ক শেষ। These are basics of math from class 6. আচ্ছা, and 5 সরল অঙ্ক সমান সমান 18। এখন যদি আমরা সাইড চেঞ্জ করে ফেলি, বা x সমান সমান সাইড চেঞ্জ করলে কি হবে? 18 উপরে আছে, থাকবে এই 102টা উপরে উঠে যাবে, ইন্টু 100 আর নিচে কি আসবে? 30 এবং 15, এই দুইটা নিচে চলে আসবে। ওকে, আচ্ছা কাটি, 0 দিয়ে 0, ভালো কথা। 3 দিয়ে কাটলে 3 5 15, 18কে 3 দিয়ে কাটলে 6, 3 দিয়ে 6কে কাটলে 2,
5 দিয়ে 100 কে কাটলে 5 20 100, তাহলে সমান সমান কি আছে? কি কি টিকে আছে? কে কে এখানে 2 টিকে আছে, এখানে 20 টিকে আছে, এখানে 10 টিকে আছে। 10 দিয়ে 20 কে গুণ করলে 200, 200 আর 200 কে 2 দিয়ে গুণ করলে 400। এটাই আনসার। বলেন তো আনসার কি 400 নাকি 400%? কোনটা আনসার? 400। হ্যাঁ, সরাসরি 400 হচ্ছে আনসার। কারণ সংখ্যা এখানে সংখ্যা বলেছে, কোন সংখ্যা, পার্সেন্টেজ নাই। পার্সেন্টেজ দেওয়া ছিল, পার্সেন্টেজের কাজ আমরা এই যে বাই 100 দিয়ে শেষ করে দিয়েছি। এই 18 কি কোনো পার্সেন্ট না, এটা পূর্ণ সংখ্যা। এক্স ও পূর্ণ সংখ্যা, এই জন্য এক্স এর মান এসেছে পূর্ণ সংখ্যা 400। কারো প্রশ্ন আছে কোনো? নো, নো কোশ্চেন। না থাকলে আল্লাহ হাফেজ, কালকে আমরা লাভ ক্ষতি করব। আয়তক্ষেত্রে কিছু অঙ্ক বাকি আছে। আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, 2 বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য 20%, প্রস্থ 20% বা 10% বাড়ালে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়ে? আবার বৃত্তের ব্যাসার্ধ 3% বাড়ালে ক্ষেত্রফল কয় পার্সেন্ট বাড়ে? বৃত্তের ব্যাস 3% বাড়ালে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়ে? এগুলা জ্যামিতি করানোর আগে যদি করাই তাহলে বুঝবেন না, এই জন্য আপাতত স্কিপ করে যাচ্ছি। তবে আপনাদের দায়িত্ব আছে, যদি দায়িত্ব পালন না করেন নিজেদের পায়ে নিজেরা করাবো, নিজের ক্ষতি হবে। আমি যদি বাই চান্স জ্যামিতি করানোর সময়, জ্যামিতির অঙ্কগুলো করানোর সময় এই সব করানোগুলো না করি, আমাকে একটু মনে করে দিবেন, বলবেন যে ভাইয়া আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাড়ানোর সাথে শতকরার কিছু অঙ্ক ছিল, এগুলো করতে হবে, মনে করে দিবেন। পারবেন না মনে করে দিতে? ইনশাআল্লাহ ভাইয়া, চেষ্টা ফরজে করব। কিফায়া বোঝেন তো? ফরজে কিফায়া, যেমন জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া, একজন পড়লে বাকিদের কারো পাপ হয় না। আর যদি কেউ না পড়ে, একজন মানুষ মারা যাওয়ার পর যদি তার কেউ জানাজা না পড়ে, তাহলে সারা সারা গোষ্ঠী পাপ হয়, মানে ওই সমাজের সব মানুষ পাপই হয়। এই আজমা আপু, আপনার উপর দায়িত্ব অর্পণ করা হইলো, আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন। তবে ইয়াজমাপুর যদি দায়িত্ব পালন না করে, ইয়াজমাপুর যদি দায়িত্ব পালন না করে, তাহলে কিন্তু সবাই পাপি হবে। সবাই পাপী হবে। কি বলে, উজ্জ্বলা কিন্তু বঞ্চিত হবা। সুতরাং মনে করাটা সবার দায়িত্ব। যে এই আজমা আপুর উপর ভরসা আছে, ইনশাআল্লাহ সে আমাদের নিরাশ করবেন। ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম।